তাহলে এইখানে তোমাকে এই সম্পর্কটা মনে রাখতে হবে। তাহলে এই দুটো সম্পর্ক যদি আমাদের জানা থাকে তাহলে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস থেকে আমরা কার্টেজিয়ান কোঅর্ডিনেট তৈরি করব, তেমনি কার্টেজিয়ান কোঅর্ডিনেটস যদি দেওয়া থাকে তাহলে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস আমরা নির্ণয় করতে পারবো। তো আমরা এই যে সম্পর্কটা পেলাম, এখন দেখব যে এক্স আর থিটা ফাই অনুরূপে ওয়াই এবং জেড এরা সবাই আর থিটা ফাইয়ের মাধ্যমে প্রকাশ করতে পারছি। তো যদি এই রকম একটা পয়েন্ট পি তার কোঅর্ডিনেটসগুলো আর থিটা ফাই এর উপর নির্ভরশীল হয়, তাহলে আর থিটা ফাইয়ের মধ্যে একটাকে কনস্ট্যান্ট রাখবো, তাহলে বাকি দুটো ভ্যারি করবে, তাহলে কি রিপ্রেজেন্ট করবে সেটা দেখে নেব। তেমনি আর থিটা ফাইয়ের মধ্যে দুটোকে কনস্ট্যান্টস রাখবো, বাকিটাকে ভ্যারি করালে আমরা কি পাবো সেটা দেখে নেব। এটা ভীষণ গুরুত্বপূর্ণ। চলো যাই পরের অংশে। এখানে এই যে একটা স্ফিয়ারের মাধ্যমে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস কীভাবে প্রকাশ করব সেটা দেখে নিই। চলো যাই। এটা হলো স্ফিয়ারের সেন্টার। আমরা সেট অফ রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সিস আমরা এখন টানছি। এটা জেড অ্যাক্সিস আর এইটা হলো এক্স অ্যাক্সিস। তাহলে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এই হলো জেড অ্যাক্সিস। এটা অরিজিন। পি পয়েন্ট আমরা নিচ্ছি। তার আগে আমরা এইখানে একটা, এটা কি বলতে পারবে? এটা হলো, ছবি দেখে কি মনে হচ্ছে বলে তো? হ্যাঁ, এটা ইকুয়েটার, মানে বিষুবরেখা। ইকুয়েটার। আমরা পি পয়েন্ট এখানে নিয়েছিলাম, তাই না? এই দেখো, এইখানে আমরা একটা পি পয়েন্টটা সাপোজ এখানে রয়েছে। এটা জেড অ্যাক্সিসকে যদি আমরা বাড়িয়ে দিই তাহলে এটা এরকম হবে। এটা পি পয়েন্ট। আমরা এই পি পয়েন্টকে উপরে আমরা এটা এইরকমভাবে টানলাম লাইন। তাহলে পি পয়েন্ট অরিজিনের সঙ্গে যুক্ত করেছি। এইখান থেকে আমরা পারপেন্ডিকুলার XY প্লেনের উপর টেনেছি। দেখো, এইটা হলো এন পয়েন্ট। এই ও এন এটা যুক্ত করলাম, আর ওয়াই অ্যাক্সিসের প্যারালাল লাইন টানলাম, যেটা হলো এম। ছবিটা দেখো, খুব ঘিঞ্জি মনে হচ্ছে না? তাহলে পি এন এটা পারপেন্ডিকুলার টেনেছি XY প্লেনের উপরে, ও এন যুক্ত করেছি, আর এম এন ওয়াই অ্যাক্সিসের প্যারালাল। এখানে এরপরের এই জায়গাটা লক্ষ্য করো তো, পি পয়েন্ট থিটাটাকে ভ্যারি করাবো। হ্যাঁ, ফাই এবং ওপি এই দৈর্ঘ্যটা নির্দিষ্ট। ওপি মিনস এখানে রেডিয়াস নির্দিষ্ট। তাহলে নাম্বার ওয়ানে আমরা এটাকে এইভাবে বলছি, ইফ আর ইজ ইকুয়াল টু এ, এটা কনস্ট্যান্ট, ফাই ইজ ইকুয়াল টু এ কনস্ট্যান্ট, তাহলে এই ক্ষেত্রে দেন থিটাটা ভ্যারি করছে। দেন থিটা ভ্যারিজ ফ্রম 0 to পাই। আর এই কেসে, in this case, the locus
অফ পি, দেখো এই পি পয়েন্টটি এইটা তৈরি করছে না, এই যে কার্ভটা, এই কার্ভটা তৈরি করবে। অর্থাৎ এইখানে এই ছবিতে চলে আসি, পি পয়েন্ট লক্ষ্য করে দেখো, আর নির্দিষ্ট, ফাই নির্দিষ্ট, তাহলে থিটা পরিবর্তনশীল। তাহলে থিটা যদি পরিবর্তনশীল হয় তাহলে ঠিক এইরকম হচ্ছে। এইটা একটা, এই দেখো এই হলো জেড অ্যাক্সিস, এইটা থিটা, আর এইখানে ভূমির সঙ্গে এর যে প্রজেকশন নিয়েছি যেটা এন পয়েন্ট, এই ও এন, এটা একটা নির্দিষ্ট লাইন এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেলটা নির্দিষ্ট করেছে, অর্থাৎ ফাইটা নির্দিষ্ট। তাহলে এইখানে থিটা ভ্যারি করছে, ওপির দৈর্ঘ্য নির্দিষ্ট আর এই ফাই নির্দিষ্ট। তাহলে একটু ভেবে দেখো তো, এই ওপি লাইনটি, এইটা এই যে কার্ভটা দেখছো, এই কার্ভ তৈরি করছে। এই কার্ভটা কি জানো? এই কার্ভটা হলো, আমরা ভূগোলে পড়েছি, এটাকে বলা হয় লঙ্গিচুড, অর্থাৎ দ্রাঘিমা রেখা। ইন দিস কেস দ্য লোকাস অফ পি ইজ এ লঙ্গিচুড, লঙ্গিচুড। নাম্বার 2তে এবার আসি। ধরো আর কনস্ট্যান্ট রাখলাম, আর ইজ ইকুয়াল টু এ কনস্ট্যান্ট, আর ফাই এইটা ভ্যারি করছি, থিটাটাকে কনস্ট্যান্ট রাখছি, থিটা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। ফাই ভ্যারিজ ফ্রম -পাই to pi. Phi varies from -pi to pi. And -pi less than phi less than equal to pi. এই ক্ষেত্রে লক্ষ্য করো, আর কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, থিটা কনস্ট্যান্ট, থিটা কনস্ট্যান্ট মিনস এই লাইনটা কনস্ট্যান্ট। তাহলে এটা একটা কোণ তৈরি করেছিল, মনে আছে? এই কোণ যেটা তৈরি করেছে এইটাই অ্যাকচুয়ালি, এই যে পয়েন্টটা, এটা চতুর্দিকে ঘুরছে। যখন এটা চতুর্দিকে ঘুরছে তখন একটা অক্ষরেখা গঠন করছে, মিনস এইরকম একটা অক্ষরেখা তৈরি করবে। এই দেখো এইরকম একটা অক্ষরেখা তৈরি করবে। এটাই কি বলা হয়? ল্যাটিটিউড, অর্থাৎ এটা অক্ষরেখা। তাহলে ইন দিস কেস দ্য লোকাস অফ পি represents ল্যাটিটিউড। নাম্বার 3তে চলে এসো। এখানে থিটা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, ফাই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এই ক্ষেত্রে আর এর ভ্যালু পরিবর্তনশীল। এই আর এর ভ্যালু আর ভ্যারিজ। In this case the locus of P represents a straight line, actually as a রে, একটা
আলোকরশ্মি যেমন একদিকে ছুটে যায়, ও বিন্দু থেকে এই যে এই লাইনটি চলতে থাকবে, এটা বোঝাই। এখন আমরা এইটাকে দুটোকে কনস্ট্যান্ট রেখে কার্ভ রিপ্রেজেন্ট করে। কেন দেখো, অ্যাকচুয়ালি যখন আর এবং ফাই কনস্ট্যান্ট, এক্স হলো আর থিটা ফাই, ওয়াই আর থিটা ফাই, জেড আর থিটা ফাই ফাংশন, যদি শুধুমাত্র একটা ভেরিয়েবলের ফাংশন হয়, তাহলে আমরা জানি যে এই তিনটি কোঅর্ডিনেটস একটা ভেরিয়েবলের ফাংশন, তাহলে অবশ্যই এটা কার্ভ বোঝাবে। আর যদি দুটো ভ্যারি করাই তাহলে সারফেস বোঝাবে। এখন দুটো ভ্যারি করে কি সারফেস রিপ্রেজেন্ট করে সেটা দেখা যাক। তাহলে প্রথমে আমরা দুটোকে ভ্যারি করাবো, অর্থাৎ একটাকে কনস্ট্যান্ট রাখবো, অর্থাৎ আরটাকে কনস্ট্যান্ট রাখো। তাহলে যদি আরটাকে কনস্ট্যান্ট রাখিস তাহলে ওপি কনস্ট্যান্ট। তাহলে ওপি যদি কনস্ট্যান্ট হয়, সাপোজ এইটা ও পয়েন্ট, এটা পি পয়েন্ট, এই দৈর্ঘ্যটা কনস্ট্যান্ট, তাহলে এটা চতুর্দিকে এটা ঘোরানো যাবে, তাই না? মিনস পি পয়েন্টের যে লোকাস সেটা একটা স্ফেয়ার তৈরি হবে। তাহলে আর কনস্ট্যান্ট হলে স্ফেয়ার তৈরি হলো। চলো এটা দেখে নিই। এখন এই এক্স ওয়াই জেড এই কোঅর্ডিনেটস দুটো ভেরিয়েবলসের ফাংশন হিসেবে নেব। প্রথমে আমরা আরটাকে কনস্ট্যান্ট রাখলাম, তাহলে আর হলো কনস্ট্যান্ট, থিটা এবং ফাই ভ্যারি করছে, তাহলে এটা এই স্ফিয়ার তৈরি হবে। কেন বলো তো? ও আর পি, ও বিন্দু ফিক্সড আর পি বিন্দু একটা নির্দিষ্ট দূরত্ব রেখে তার লোকাস স্ফিয়ার হয়ে যায়, তাহলে এটা হলো স্ফিয়ার। এবার থিটাটাকে কনস্ট্যান্ট রাখো, পরিবর্তন হচ্ছে কে? আর এবং ফাই। লক্ষ্য করে দেখো, থিটা কনস্ট্যান্ট অর্থাৎ এই অ্যাঙ্গেলটা নির্দিষ্ট, তাহলে পরিবর্তন হচ্ছে আর এবং ফাই। তাহলে এটা পি, এখানে লক্ষ্য করো, এটা হলো ও জেড আর এই হলো ওপি লাইন। আমি ধরে নিচ্ছি যে ওপি এইটা পি বিন্দু, যখন থিটা নির্দিষ্ট তাহলে এই ফাই পরিবর্তনশীল, অর্থাৎ এইটা এইভাবে ঘুরবে। হ্যাঁ, এইভাবে যদি ঘোরে তাহলে এইটা একটা সার্কেল তৈরি হবে। এবার এইটাকে আরেকটু নিচে নিয়ে চলে এসো, এইটা পি বিন্দুর অবস্থান, দেখো আর একটা সার্কেল হবে, ছোট সার্কেল, আরও নিচে নিয়ে এসো। তাহলে পি বিন্দুর অবস্থান এইখানে, ওপির লাইন ডিরেকশন সেম, কিন্তু পি বিন্দুটা আমি ক্রমশ নিচে নিয়ে আসছি, তাহলে একটা সার্কেল তৈরি হবে, ছোট সার্কেল। এইভাবে ক্রমশ সার্কেলগুলো ছোট হতে হতে পয়েন্টে পরিণত হবে। অর্থাৎ যদি আমরা পি বিন্দুটাকে এই দিকে নিয়ে আসি তাহলে সার্কেলগুলো ছোট তৈরি হচ্ছে, ক্রমশ ছোট হচ্ছে। ঠিক পি বিন্দুটাকে যদি আমরা উপরের দিকে নিয়ে যাই তাহলে সার্কেলগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। অর্থাৎ এই সার্কেলগুলোকে একত্রিত করলে এটা একটা কোণ তৈরি হচ্ছে। তাই আমরা এইখানে বলবো যে সারফেস তৈরি হবে এই শর্ত অনুসারে কোণ। তাহলে কনস্ট্যান্ট হলো আর থিটা। এখন ফাইকে কনস্ট্যান্ট রাখো, তাহলে পরিবর্তন হচ্ছে কি? আর এবং থিটা। চলে এসো এখানে, ফাইটা কনস্ট্যান্ট। ফাই যদি কনস্ট্যান্ট হয় আর থিটাকে পরিবর্তন করছো, থিটা পরিবর্তন মিনস 0 থেকে পাই তৈরি হবে। অর্থাৎ এই যে একটা লঙ্গিচুড তৈরি হয়েছে, এই লঙ্গিচুডটা তৈরি হয়েছে আর রেডিয়াসের। এবার আরটাকে ছোট করে দাও বা বড় করো, তো এই রকম আমরা চুড পাবো বিভিন্ন ধরনের সাইজের। অর্থাৎ আমরা যদি এই লঙ্গিচুডগুলোকে দেখি তাহলে ঠিক এইরকমভাবে সাজাতে পারবো। এটা হলো সেন্টার, হ্যাঁ, এটা একটা লঙ্গিচুড, এটা একটা লঙ্গিচুড, এরকমভাবে লঙ্গিচুডগুলোকে এইভাবে আমরা পরপর পেতে থাকবো। আশা করি বুঝতে পারছো এটা কি তৈরি হচ্ছে বলো তো? এইটা কি সেমি
সার্কুলার দেখো ডিস্ক তৈরি হচ্ছে এবং এই আর্কটা যদি ক্রমশ চলতে থাকে, বর্ধিত হতে থাকে, তাহলে এটা অ্যাকচুয়ালি আমরা একটা হাফ পার্ট পাচ্ছি। হাফ পার্ট কোথায় পাচ্ছি বলো তো? যেহেতু থিটা এখানে পরিবর্তনশীল 0 থেকে পাই, ফাইটা নির্দিষ্ট, তাই একটা প্লেনের উপরে আমরা এই রকম ডিস্ক, এই যে হাফ ডিস্ক পাবো এবং এই ডিস্কগুলো কি ক্রমশ বর্ধিত হতে যাচ্ছে, অর্থাৎ ইনক্রিজিং আমরা একটা হাফ পার্ট পাচ্ছি। কার হাফ পার্ট পাচ্ছি? না একটা ডিস্কের হাফ পার্ট পাচ্ছি, সেই ডিস্কটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। তাহলে আরের যখন আর যদি নির্দিষ্ট বলে দেয় এখানে কতটুকু ভ্যারি করছে সেই রেঞ্জ যদি বলে দেওয়া থাকে, অর্থাৎ এইটাকে বলবো সেমি সার্কুলার ডিস্ক, সঙ্গে এই কন্ডিশনটি থাকতে হবে 0 লেস দ্যান ইকুয়াল টু আর লেস দ্যান ইকুয়াল টু একটা পার্টিকুলার বলতে হবে, তা না হলে এই ডিস্কটা অনবরত বর্ধিত হতে থাকবে। আশা করি কিছুটা ধারণা দিতে পেরেছি। আর এই যে ধারণাটা তৈরি হয়েছে এটাই যদি ঠিকমতো মনে রাখতে পারো তাহলে আর কোথাও সমস্যা হবে না।